Namaskar, hello, and a very, very good evening. আজকে একটা ভীষণ special day because today is the day to show that you love. Every day is supposed to be filled with love, কিন্তু আজকের দিনটা একটা বিশেষ দিন কারণ this is Valentine's Day. এবং আজকে আমাদের এই বিশেষ এপিসোডে যেখানে দুলহান ডায়েরিজে লিখি আমরা নানা রকম চ্যাপ্টার, আজকে আড্ডা মারবো, সকলের সাথে আলাপ হবে ফ্যাসিনেটিং একজন কাপলের সাথে যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি এবং 28+ বছর ধরে বিবাহিত জীবনে তারা একদম তুমুল উত্তেজনায় বিবাহিত জীবনের লাভ অ্যান্ড রোম্যান্স কন্টিনিউ করছে, কিন্তু তারা চেনে একে অপরকে অনেক বেশি দিন ধরে। জানবো আজকে হ্যাপিলি এভার আফটারে তাদের জীবনের গল্প ভ্যালেন্টাইন্স এর আজকের এই স্পেশাল সন্ধ্যেতে। Spread some love, that's enough. এবং আজকে আমি ভীষণভাবে ওয়েলকাম করছি সঙ্গীতা দাশগুপ্ত এবং প্রিন্স দাশগুপ্তকে দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস। থ্যাংক ইউ, নমস্কার। প্রথম প্রশ্ন হচ্ছে একে অপরকে কত বছর মানে একে অপরকে চেনা হয়, মানে হাউ লং ইউ নো ইচ আদার, এবং প্রথম আলাপটা কিভাবে হয়েছিল আজকে এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অকেশনে ফ্রম দ্য লাভলি কাপল সঙ্গীতা এবং প্রিন্স দাশগুপ্ত। 1989 হায়ার সেকেন্ডারি পাশ করার পর কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে যাই, তখন শুনেছিলাম যে সঙ্গীতা আমাকে প্রথম দেখে, যদিও আমার সেই দিনটার কথা খুব একটা মনে নেই, কিন্তু পরবর্তীকালে অনার্স পড়ার সময়তে 3 বছরের জার্নিতে একে অপরকে আমরা চিনতে পারি এবং একটা অদ্ভুত ভাইব ম্যাচ করেছিল। যদিও সেই সময়তে রিলেশনটা তখনও তৈরি হয়নি, আক্ষরিক অর্থে যাকে প্রপোজ করা বলে সেই রকম কোনো প্রপোজাল আমি দিইনি, কিন্তু ভালো লাগতো এবং 8-10 জনের থেকে যে আলাদা সেটা আমি বুঝতে পারতাম। এই ফিচার্সটা আমাকে মুগ্ধ করতো। তার সঙ্গে আমার নিজস্ব একটা দুর্বল জায়গা ছিল যে মেয়েদের একটা লম্বা চুল হলে আমার দেখতে ভালো লাগতো, তো সেটাও ওর মধ্যে ছিল। নারীর যে কমনীয়তা, কোমল স্বভাব, স্মিত ভাষ্য, সেই বিষয়গুলো খুবই ছিল এবং গুড পার্সোনালিটি, অতিরিক্ত কথা না বলে বিষয়বস্তুকে খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া। তো সেই 3টে বছর আমরা যদি ধরি, 3টে বছর ধরে আমি ওকে চিনেছি। ওয়ান্ডারফুল। এই যে লাইফ পার্টনার হবে, কারণ বন্ধুত্ব হতেই পারে, ভালো লাগা হতে পারে, ভালোবাসা হতে পারে, কিন্তু বিয়ে করব একেই বা এনাকেই, এই ডিসিশনটা কে প্রথম নিয়েছিল, কে কিভাবে একে অপরকে কনভে করেছিল? আমি অনুরোধ করব সঙ্গীতা দিকে এটা নিয়ে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি প্রথম দেখার পর যখন মানে প্রথম দিনের দেখাটা তো সেভাবে অত মনে নেই ভালো করে, কিন্তু এটুকু মনে আছে যে আমরা অ্যাডমিশন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং তখনই ওকে প্রথম দেখি এবং মানে প্রথম দেখায় ভীষণ ইমপ্রেস হওয়ার মতো কিছু ছিল না। তারপরে ক্রমশ যত দিন এগোয় ওর লিডারশিপটা আমার খুব ভালো লাগতো। সবার মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করা এবং সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা, এইটার মানে মধ্যে দিয়েই প্রথম ভালো লাগাটা আসে। তারপরে একসাথে থাকতে থাকতে কোন সময় যেন একে অপরের জন্য দুজনের জন্য অপরিহার্য হয়ে গেছি, সেটা বোঝার পরে বিয়ের সিদ্ধান্তটা আমরা দুজনেই নিয়েছিলাম। কেউ এককভাবে আলাদাভাবে নিইনি। কারণ চলতে চলতে মানে দুজনের জন্য ভীষণভাবে অপরিহার্য হয়ে উঠেছিলাম যে আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। তারপরে এই সিদ্ধান্ত নেওয়া। সেরমভাবে কোনো ঘটনা বা সেরকম একার কোনো সিদ্ধান্তর ব্যাপার এটা ছিল না। ওয়ান্ডারফুল। মানে বিবাহিত জীবন হচ্ছে 28+ বছর, তাই তো? হ্যাঁ। আর মোটামুটি একে অপরকে চেনা হচ্ছে 33-34 ইয়ার্স, নাকি আরো বেশি?
না আর না বেশি নয়। বেশি। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। তো এই যে ভালো লাগা এবং ভালোবাসা, আজকের দিনে জানতে চাইবো what are the 3 best things you all love about each other? মানে দুজনে দুজনের সম্বন্ধে ৩ টে মিনিমাম গুণ বলতেই হবে। ওর ক্ষেত্রে যেটা সবথেকে বড় বিষয়, যেটা আমার ভালো লাগে, ১ নম্বর পয়েন্ট হচ্ছে যে কথা কম কাজ বেশি। ঠিক আছে? এবং ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে একাধারে বহু রূপ। একদিকে মাতৃস্নেহ, একদিকে স্ত্রী এবং আরেকদিকে কন্যাসম যে আচার-আচরণগুলো করা উচিত, হ্যাঁ? সেইটার সমস্ত বৈশিষ্ট্যই ওর মধ্যে রয়েছে। এবং ৩ নম্বর হচ্ছে যে দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করা। কোনো একটা বিষয়তে সে যদি দায়িত্ব পায়, তাহলে সেটাকে কতটা নিখুঁতভাবে করা যাবে, সেই বৈশিষ্ট্য, এই ৩ টে বৈশিষ্ট্যর সম্মিলিত ফল হিসেবে আমি এই সিদ্ধান্ত নিই যে লাইফ পার্টনার করতে গেলে প্রিন্সের সাথে সঙ্গীতাই থাকবে, অন্য কোনো বিকল্প কিছু হতে পারে না। আমার ক্ষেত্রে একটা পয়েন্ট আমি বলেই দিয়েছি যে, যেকোনো কিছুতে লিডারশিপটা ওর চিরকাল ছিল। কোনো আমাদের যখন আমরা ক্লাস করতাম, প্রফেসরকে কোনো কিছু রিকোয়েস্ট করতে হবে বা আমরা সিনেমা দেখতে যাবো, তার ব্যবস্থাপনা মানে ও এটা সবথেকে ভালো করতে পারত। টিম ওয়ার্কটা খুব সুন্দরভাবে করতে পারত এবং এটা একটা বিরাট গুণ বলে আমার মনে হতো। দ্বিতীয়ত কথার ভীষণ দাম এবং দায়িত্ব নিয়ে কাজ করা। এবং তৃতীয়ত ওর বিভিন্ন রকমের এক্টিভিটিস যেমন গিটার বাজানো, সুন্দর গিটার বাজাতো, সুন্দর নাটক করত। গুণগুলো আমাকে ভীষণ মুগ্ধ করে। তাছাড়া পড়াশোনা তো ছিলই। মানে পেল্লা দিয়ে দুজনে পড়াশোনায় কিন্তু মার্কস মানে কে কাকে বিট করবে এরকম কি কখনো হতো? বিট করার ব্যাপারটা ছিল না। তবে আ ওর মধ্যে একটা কমপ্লেক্স কাজ করত। আমি যেন ওর থেকে বেশি নম্বর না পাই। কিন্তু মানে এমনই কপাল মানে আমরা যখন ফাইনাল ইয়েতে পাস করলাম পরীক্ষায়, তখন দুজনের সেম পার্সেন্টেজ সেম মার্কস হয়েছিল। এটা একটা মানে অভূতপূর্ব ঘটনা কিভাবে হলো জানি না। কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম যে আমি ওর থেকে বেশি পাইনি। এখানে একটা প্রসঙ্গক্রমে একটা মজার কথা বলি, হ্যাঁ? বিএসসি অনার্সে যখন রেজাল্ট বেরোয়, তখন ঘটনাচক্রে মানে আমার বাবার একেবারেই ইচ্ছা ছিল না যে আমি বোটানি অনার্স পড়ি। বাবার ধারণা ছিল যে এটা একটা মেয়েদের সাবজেক্ট। হ্যাঁ? কিন্তু ৩ বছর বাদে যখন অনার্সের ফাইনাল রেজাল্ট বেরোয়, তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই এবং সঙ্গীতা ফার্স্ট ক্লাস থার্ড হয়। তো রাজ্যপালের কাছ থেকে যখন আমি পুরস্কার নিচ্ছিলাম সার্টিফিকেট, সেই দিনকে বাবা আমাকে জড়িয়ে ধরে এবং মানে বলে যে, "না, তুই অসাধ্য সাধন করেছিলি। আমাদের পরিবারে এটা একটা বড় পালক বা মুকুট যোগ হলো।" তো এইটা হয়ে যাবার পর, যখন কোনো একটা মাথায় কেউ একটা শিরোপা দিয়ে দিল, সেইটা কেউ আবার ছিনিয়ে নেবে, এটা আমি তখন তো মানতে পারতাম না। অথচ মাস্টার ডিগ্রিতেই আমাদের দুজনের সেই অর্থে মেলবন্ধনটা হয়। আমি প্রপোজ করি এবং সেটা অ্যাকসেপ্টেড হয়। কিন্তু এতৎসত্ত্বেও আমাদের দুজনের স্পেশাল পেপার এক ছিল, হ্যাঁ? এবং ভাগাভাগি করে দুজনেই দুজনকে হেল্প করতাম। কিন্তু মনের কোথাও একটা বিষয় ছিল যে মার্কসের ক্ষেত্রে কি ও বেশি পেয়ে যেতে পারে? সর্বশক্তিমান ঈশ্বর সেই কথা শুনেছিলেন এবং ফাইনালের রেজাল্ট দুজনেই 72% মার্কস, দুজনেরই একই নম্বর ছিল কাকতালীয়ভাবে। হ্যাঁ? এটা একটা অদ্ভুত ঘটনা যেটা আমরা কখনো ভুলব না। মানে ভগবানও চাননি যে কখনো ঝগড়া হোক। হাউ বিউটিফুল ইজ দ্যাট! কিন্তু এত দীর্ঘ সম্পর্কে ২৮ প্লাস বছর বিবাহিত জীবন, তার আগে এত বছরের বন্ধুত্ব। কখনো তো মেঘ জমেছে, কখনো নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, কখনো ঝড় উঠেছে। বাট রিলেশনশিপটাকে ঠিকঠাক ভাবে এই যে গাড়িটাকে হৈ হৈ করে চালিয়ে নিয়ে যাওয়া, কিভাবে রিলেশনশিপটাকে ম্যানেজ করা হয়? কে বেশি সরি আগে বলে, কে ভাবটা আগে করে? একটু জানবো প্রিন্স দাশগুপ্ত এবং সঙ্গীতা দাশগুপ্তর এই প্রেমের কাহিনী। বিষয়টা একটু ছোট্ট করে আমি বলি। ও আরো বেশি ভালো বলতে পারে, ও আরো বিস্তারিত বলবে। বিষয়টা হচ্ছে যে ঝগড়া ব্যাপারটা তো অবশ্যই সবার মধ্যেই হয়। সেটা আমাদেরও হয় কিন্তু আমরা মুখে কখনো ঝগড়া করি না। আমি যখনই বুঝতে পারি যে আমার কোনো একটা আচরণে হয়তো ও বিরক্ত হচ্ছে বা হতে পারে, সঙ্গে, সঙ্গে আমি চুপ করে যাই। ও কখনো আমার উপর চিৎকার করে কোনো কথা আজও পর্যন্ত বলেনি। আমিও সাধারণত বলি না। এইভাবেই মানে আমাদের অ্যাডজাস্টমেন্ট টা চলে আসছে।
ভীষণ ঝগড়াঝাটি খুব একটা কোনোদিন হয়নি। তবে অবশ্যই মানে খারাপ লাগার ব্যাপারটা তো দুজনের মধ্যেই হয়। খারাপ যখন লাগে আমরা দুজনেই দুজনের সঙ্গে কথাটা কম বলি বা বন্ধ করে দিই, কথা বলি না। যখনই কেউ একে অপরের সাথে কথা বলাটা বন্ধ করি, তখনই মানে অপরজন বুঝে যায় যে কোনো কারণে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। সেক্ষেত্রে ওই ১ম এগিয়ে আসে। আমি একটু মানে এগিয়ে কম যেতে পারি। কিন্তু সেটা ও রিয়ালাইজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্যার সমাধানটা বেশি করে। মানে আহ, মজার কথা যে কথাটা বললো, যে কাকপক্ষীতে কেউ বুঝতে পারবে না যে আমাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয়। আমার পাশের লোকটাও বুঝতে পারবে না যে আমাদের মধ্যে সমস্যা হয়েছে। এতদিনের বিবাহিত জীবনে বাবা মা কোনোদিন আমাদের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি, বা কোনো ঝগড়াঝাটি কোনোদিনও টের পাইনি। কিন্তু সন্তানরা তো বড় হচ্ছে, ওরা ফিল করে যে সমস্যাটা কোথায় হলো, এবং ওরা খুবই সেন্সিটিভ এ বিষয়। ওরা তখন এখন ইন্টারফেয়ার করে, হ্যাঁ না এটা বাবার ব্যাপার, এটা মায়ের ব্যাপার। কিন্তু যখনই যাই হোক না কেন, আমাকেই এগিয়ে যেতে হবে এবং আমি এগিয়ে যাব। তারপরে দুজনের বেশ একটা আড়ি ভাব ভাব ব্যাপার হবে। হ্যাঁ, এবং সেটা যদিও খুবই কম হয়। এই এতদিনের জীবনে বিবাহিত বা বিবাহের পূর্বে ঝগড়াঝাটি সেই অর্থে খুবই কম হয়, কিন্তু মনোমালিন্য তো হয়। এবং সেক্ষেত্রে মানে কথা যেই বন্ধ হয়ে যায় তখন দুজনেরই কষ্ট হয়। তারপরে যেই মুহূর্তেই আমাদের ভাব হলো সেই আক্ষরিক অর্থে, সঙ্গে সঙ্গে মানে সেটাও চেষ্টা করি যে আগামী দিনে যে এই ভুল বোঝাবুঝিটা যাতে না হয়। অসাধারণ! অনেকক্ষণ গল্প হলো, একটু ছোট একটা ইন্ট্রোডাকশন চাইবো। নিজেদের সম্বন্ধে যদি একটু করে বলা হয় সকলের জন্য, that will be very nice. আমার জন্ম খর্দায় হয়েছিল। আমি রহরা ভবনাথ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাশ করি এবং মাধ্যমিকের পরবর্তী ধাপে আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম। ওখান থেকে পাশ করার পর আমার বাবার ইচ্ছে আমি কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হই। কল্যাণী ইউনিভার্সিটিতে আমার আমার পড়ার ইচ্ছা ছিল জুওলজি, কিন্তু তখন মার্কসের ডিমান্ডটা এত বেশি ছিল যে এইচএস পাশ করার পর আমি কল্যাণী ইউনিভার্সিটিতে পাইনি জুওলজি ডিপার্টমেন্টে। বটানি ডিপার্টমেন্টে ভর্তি হতে পেরেছিলাম আমার নম্বর যা ছিল তাতে। পরবর্তীকালে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছিলাম, জুওলজি অনার্স কিছুদিন ক্লাসও করেছিলাম। কিন্তু কল্যাণীর পরিবেশটা আমাকে মুগ্ধ করেছিল। ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম যে কল্যাণী ইউনিভার্সিটিতে যেদিন ১ম ক্লাস করতে এলাম, এখানকার পরিবেশটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। যে প্রাকৃতিক শোভা, এত সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা। তো সেইজন্য তখন সাবজেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করে আমি বটানি পড়তেই এখানে চলে আসি এবং এখান থেকে মাস্টার্স পাশ করি। মাস্টার্স পাশ করার পর বিএড পাশ করি এবং তার পরবর্তী ধাপে গিয়ে আমি ব্যারাকপুর গার্লস হাই স্কুলের শিক্ষকতার কাজ নিযুক্ত হই। এখন আপাতত সেই স্কুলেই রয়েছি। কাঁচরাপাড়া রেলওয়ে হসপিটালে আমি জন্মগ্রহণ করি। তারপর আমার ক্লাস 5 পর্যন্ত স্কুলিং ছিল রেলওয়ে মিক্স প্রাইমারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। ক্লাস 6 এ আমি স্থানান্তরিত হই কল্যাণীতে, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, এবং সেখান থেকেই মাধ্যমিক পাস। 1989 এ, সেই সময় তো এক্সপেরিমেন্টাল স্কুলে হায়ার সেকেন্ডারি ছিল না, তাই কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস 1989। তারপর আমাদের যাত্রা শুরু হয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্ট, 3 বছর অনার্স এবং 2 বছর মাস্টার ডিগ্রি। 1994 এ মাস্টার ডিগ্রি পাশ করবার পর আমার তাড়াতাড়ি করে সেই সময়তে একটা বিষয় ছিল যে যখন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি তাড়াতাড়ি করে আমাদের বিয়েটা করে ফেলতে হবে। তো আমি তড়িঘড়ি করেই প্রাইভেট কনসার্নে জয়েন করি এবং সেখানে দীর্ঘ কয়েক বছর চাকরি করবার পর করতে করতেই আমি বুঝতে পারি যে এই প্রাইভেট কনসার্নের এই ট্যুরের জব আমার পক্ষে সম্ভব না। কারণ আমি ভীষণ হোমসিক। সেই সময়তে আমাকে মানে রিজিওনাল ম্যানেজার করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসাম 4 টে স্টেট দেখতে হতো। মাসের প্রায় 15-20 দিন বাইরে থাকতে হতো। তারপরে আমি চাকরি ছেড়ে দিয়ে নিজে পড়াশোনায় মন দিই এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে আমি ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল
সেখানে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছি। অসাধারণ। এত পড়াশোনা, এত পড়াশোনা, এত পড়াশোনা, এত রেজাল্ট। তবে এইটুকু বলতে পারি সঙ্গীতাদি ভাগ্যিস জুলজিতে ঢোকেনি আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েনি। নইলে তো তোর সাথে বিয়েটা হতো না বল? এবার তুই করেই বলে এই ফেললাম। অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করলাম তুইটাকে আটকে রাখার। বাট যাকে জন্ম থেকে চিনি, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি রিলেশন যেহেতু মানে দাশগুপ্ত হলে এমনিতেই লতায় পাতায় কিন্তু এ তো পুরো গাছটাই আমাদের। সো বেসিক্যালি আমার পিসতুতো দাদা গর্বের সাথে বলছি এবং আমার বৌদি এনাদের সাথেই জমেছে আজকে আড্ডা। কারণ আমি দুলহান ডায়েরিজ এ হ্যাপিলি এভার আফটার এ চুন চুনকে मैं ऐसे कपल ढूंढती हूँ যাদেরকে দেখে সত্যি উদাহরণ সেট করতে ইচ্ছে করে, যারা সত্যি ট্রু লিভিং এক্সাম্পল অফ পারফেকশন। যখন বলি পারফেকশন তখন তারা ছেলে মেয়ে হিসেবেও 100 এ 100, নিজের প্রফেশনাল জায়গাতেও 100 এ 100, বাবা-মা হিসেবেও 100 এ 100। সবকিছুতে এত স্কোর। তাই এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এই যে বাবা-মা মানে সঙ্গীতাদিকে বলছি, গেটিং ম্যারিড টু আ ফ্যামিলি যেখানে শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে চলতে হবে, এত বড় একটি ফ্যামিলি। কি ব্যাপারে তোমরা বিয়ের আগে একটু কথা বলে নিয়েছিলে নাকি পুরোটাই একদম ক্রমশ প্রকাশ্য হলো? কি ভাবে তোমাকে বোঝানো হয়েছিল আর তুমি কিভাবে এত সুন্দর করে গুছিয়ে নিয়ে সংসার চালালে? বিয়ের ব্যাপারটা তো অনেক পরে। তার আগে থেকেই তো আমাদের পরিচয় এবং সেক্ষেত্রে শ্বশুরবাড়ির তে আমার আগেই যাতায়াত ছিল। তার কারণ বন্ধু হিসাবে আমি অনেকবারই গেছি। জন্মদিনের নিমন্ত্রণ খেতেও গেছি। তার ফলে আমার হবু শ্বশুর-শাশুড়িকে আমি আগের থেকেই চিনতাম। তারা কতদূর কি জানতেন সেটা আমি জানি না। তাদের সঙ্গেও আমার যথেষ্ট আলাপ একটু করে হয়েছিল। পরবর্তীকালে যখন বিয়ের ব্যাপারটা হয়, তখন সবাই আমাকে খুব আ ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং আমিও সবাইকে নিয়ে থাকতে যেহেতু ভীষণ ভালোবাসি, লোকজন ভীষণ ভালোবাসি, আমিও সবাইকে সেভাবেই আপন করে নিয়েছিলাম। যার জন্য এই ব্যাপারটাতে আমার কোনো সমস্যা হয়নি কোনোদিন। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষ আমাকে ভীষণভাবে আপন করে নিয়েছে খুব তাড়াতাড়ি। যার জন্য আমি তাদেরকে আপন করতে পেরেছি এবং তাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটাতে পেরেছি। একটা কথা একটু বলি এখানে, সেটা হচ্ছে যে কি মজার ঘটনা। হায়ার সেকেন্ডারি পাশ করবার পর আমার বাবা প্রথমে চেয়েছিল আমি অঙ্ক, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বলল না আর কিছু না, অন্তত তুই জুলজি নিয়ে পড়। তা আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রহরা রামকৃষ্ণ মিশনের জুলজিতে ভর্তি হয়েছি। ঘটনাচক্রে আমিও ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিলাম, রহরা রামকৃষ্ণ মিশন, এবং সেখানে 15 দিন ক্লাসও করেছি। তারপরে আমার শিফট করে আমি এপ্লাই করেছিলাম কল্যাণী ইউনিভার্সিটিতে এবং সেখানে জুলজিতে নয় বোটানিতে পাই। আমি তখন সাবজেক্ট নয় বিশ্ববিদ্যালয়কে চুজ করি এবং সেইখানেই যে শিফট আমারও হয়েছিল, ও একটা কলেজে কলকাতাতে, ও বঙ্গবাসী কলেজে ও জুলজি নিয়েই ভর্তি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও কল্যাণ ইউনিভার্সিটিতে বোটানিতে নিয়ে ঢোকায়, আমিও ক্যালকাটা ইউনিভার্সিটি রহরা রামকৃষ্ণ মিশন ছেড়ে কল্যাণ ইউনিভার্সিটিতে বোটানি নিয়ে ঢুকি। এটা অনেকেই হয়তো জানে না, তোকে জানানোর জন্য বললাম। অসাধারণ! মানে তোদের ব্যাপারটা দেখ, তোদের সম্পর্কটা তো এভারগ্রিন। তার জন্যই তোদের বটানির কানেকশনটা এরকমই আরকি। সবসময় একটা ব্যাপার, সবসময় মনে হচ্ছে ইউ জাস্ট গট ম্যারিড। এই রোম্যান্সটাকে বাঁচিয়ে রাখার টিপস যদি একটু প্রিন্স দাশগুপ্ত, সঙ্গীতা দাশগুপ্ত আজকে শেয়ার করেন। প্রথমে একটু বলি যে বিয়ের বিষয়টা ওদের বাড়ি থেকে আমার উপরে কখনো প্রেশারাইজ করা হয়নি যে বিয়ে করতে হবে, এখনই করতে হবে, এরকম একটা ব্যাপার। ও আমার বাড়িতে এসেছে খুবই কম, কিন্তু বাবা মা জানতো যে একজন ভালো স্টুডেন্ট বাড়িতে আসে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু দুজনে যে বিবাহিত জীবনে প্রবেশ করতে যাব এরকম কোনো বিষয় ছিল না। তো যাই হোক, যেদিনকে আমি জানালাম অফিসিয়ালি যে আমাদের মধ্যে এরকম সম্পর্ক আছে এবং এটা মানে আমরা ফাইনাল রূপরেখা দিতে চলেছি, তো বাবা মার তরফ থেকে কোনো আপত্তি ছিল না, আমাদের দিকেও না, ওর দিকেও না। এবং তারপরে সমস্ত বিষয়তে মানে আমার বাবা মাই উল্টে, এরকম কোনো ব্যাপার ছিল না যে মেয়ের বাড়ি থেকে আসবে প্রস্তাব টস্তাব, বাবাই গিয়ে সমস্ত কথাবার্তা বলে। এবং তারপরে আমরা খুব দ্রুততার সাথে আমাদের 2nd অগাস্ট 1995 আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। জাস্ট ঘরের কয়েকজন বয়স্ক ব্যক্তিরা ছিলেন, আমার জেঠু ছিল, আমার বাবা মা ছিল এবং ওরও বাড়িতে 2-3 জন ছিল। আর তারপরেই 25 নভেম্বর 1996 এ আমাদের বিবাহিত জীবন শুরু হয়। আর দুজনের ক্ষেত্রে সবসময়তেই আমরা চেষ্টা করেছি যে বাবা-মাকে নিয়ে একসঙ্গে থাকা
যেটা ওকে আমি বিয়ের আগেই সবসময় বলতাম, এবং ওটা ও 100 ভাগ, হ্যাঁ, তার দায়িত্ব কর্তব্য পালন করেছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন ঝড়-ঝাপটা আমাদের ওপর দিয়ে গেছে। বাবা হসপিটালে ভর্তি 21 দিন, হ্যাঁ, জমে মানুষে টানাটানি, মা নার্সিং হোমে ভর্তি, হ্যাঁ, সেই সময়তে একদম আমার পাশে দাঁড়িয়েছে, এবং সেই সমস্ত ঘটনা ছোটবেলা থেকে আমার ছেলে এবং মেয়েরা দেখেছে। একদম হাতে কলমে শিক্ষা যাকে বলে, পুঁথিগত বই পড়ে সিলেবাস নয়, সেগুলো দেখে দেখে ওরা বড় হয়েছে। আমি খুবই আশাবাদী যে ওরাও, ওদের মধ্যেও সেই মানসিকতা তৈরি হয়েছে যে সকলকে নিয়ে কিভাবে একসাথে থাকা যায়। এটাই একসঙ্গে থাকার সাফল্যের চাবিকাঠি বলে আমার মনে হয়। পরবর্তী অসাধারণ। প্রশ্ন যেটা রূপসা করেছিল যে আমরা কিভাবে এত মানে উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মানে এনার্জেটিক লাইফটা লিড করি, সেটা নিয়ে ছোট্ট করে একটুখানি বলি। সেটার মেইন ক্রেডিট বেশিটাই ওর। তার কারণ হচ্ছে ও ভীষণ এনার্জেটিক, সবসময় হৈ হৈ করতে ভালোবাসে। আর আমরা দুজনেই ভীষণ যুগোপযোগী। অর্থাৎ মানে নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করা, সবার সঙ্গে যোগাযোগ রাখা, সেটা মানে ওভার টেলিফোন হোক, যাতায়াত করে মানে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সবার সঙ্গে কাটানো। এই মানে সবাইকে নিয়ে থাকার একটা অন্যরকম আনন্দ আছে তো। তো সেইটার জন্য আর ও এত হৈ হৈ করতে ভালোবাসে যে এত কাজের মধ্যেও ও কখনো ক্লান্ত হয় না। মানে নিজের সব কাজ শেষ করার পর দিনের শেষেও একটু ঘুরে বেড়ায়। হ্যাঁ? এটাই আমাদের বিনোদন এবং মানে এই ওর এনার্জিটাই আমাদেরকে বোধহয় এতটা মানে উচ্ছ্বাসের মধ্যে সবসময় ভালো রাখতে সাহায্য করে। আমিও মানে একইভাবে ওর তালে তাল মিলিয়ে চলেছি আরকি, চলতে পারছি। মানে এটাও ভগবানের একটা আশীর্বাদ। আমাদের ছেলেমেয়েরাও অনেকটা সেরকমই হয়েছে। পরীক্ষা থাক, যাই থাক, মানে যখনই সুযোগ পাও স সেই সুযোগটাকে হাতছাড়া করে না। যে একটু ঘুরবার বেড়াবার সুযোগ পেলেই আমরা সেটাকে পুরো মাত্রায় ইউটিলাইজ করে নিই। যে এই যে বেড়ানোর কথা উঠলো, মোটামুটি ৩৬৫ দিনের মধ্যে কতদিন বেড়ানো হয় অন অ্যান এভারেজ? আর এই বেড়ানো মেন্টাল হেলথের জন্য, মানসিক শান্তি বিকাশের জন্য কতটা ইম্পর্টেন্ট ফর আ ফ্যামিলি, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? এখানে একটা ছোট্ট কথা বলি, যে ও যে কথাটা বলল, বিয়ের পর আমার তখন একটা বাইক ছিল, হ্যাঁ? হিরো হোন্ডা স্প্লেন্ডার ২ চাকার বাইক। আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা সেই সময়তে রোজই রাত্রিবেলাতে দুজনে মিলে বাইকে করে ঘুরতে বেরোবো। কোথায় যাবো, কেন যাবো, কতক্ষণ যাবো, এরকম কোনো বিষয় ছিল না। ২ থেকে যখন ৩, তখনও আমরা কল্যাণী থেকে খদরা শ্বশুরবাড়িতে যেতাম। মামকে সামনে বসিয়ে, হ্যাঁ, আমরা বাইকে করে যাওয়া। ৩ থেকে যখন ৪ হলাম, তখনও সেই বাইকে করে যাওয়া, এবং রাত্রিবেলাতে, বিশেষ করে সব কাজকর্ম, আমার একটু পড়াশোনা কাজ থাকে রাত্রিরের দিকে। সেইসব করবার পরে একটু তো বেরোবোই। এই করতে, করতে একদিনকে ৪ জনে মিলে উল্টে পড়লাম। একটা বালির মধ্যেই উল্টে পড়েছিলাম, এবং সেই দিনই সিদ্ধান্ত নিই, না এবার আর ২ তে না, এবার ৪ চাকা কিনতে হবে। সেই ৪ চাকা যখন কিনলাম, সেটা নিয়েও আমরা রাত বিরেতে রোজই প্রায় একটু না একটু বেরোবোই। এই করতে, করতে তারপরে যখন বেড়ানোর প্রসঙ্গ আসে, বছরের মধ্যে আমরা চেষ্টা করি ওই ১ মাস ২ মাস অন্তর, অন্তর ছোট, বড়, মাঝারি কোথাও না কোথাও বেরিয়ে পড়তে। বছরে ৩ টে ৪ টে ট্যুর তো হবেই। সেটা বেশি হয়, কম হয় না। ভীষণ মনোটোনাস একটা লাইফ থেকে আমাদের মানে যদি নিজেদের কাজটা সঠিকভাবে করতে হয়, আমাদের একটু বেড়ানোটা ভীষণ দরকার। প্রত্যেকটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা দরকার। একঘেয়েমির টা কাটানোর জন্য নিজের কাজে আ আবার মানে পুরো মাত্রায় নিজের কাজটা ঠিকমতো করার জন্য একটু বেড়ানো ভীষণ দরকার। আর আমাদের রিক্রিয়েশন বলতে এলোমেলো ঘুরে বেড়ানো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এটা নিয়ে আমাদের কারোর কোনো প্রশ্ন নেই। আমরা ৪ জনই এ ব্যাপারে একমত। কিন্তু আমি দেখেছি অনেকে আ ভাবে যে অযথা কেন ঘুরে বেড়াবো, অযথা কেন গাড়ির তেল পোড়াবো, কোথায় যাবো এখন? তার থেকে বাড়িতে বসে থাকি। সেই ব্যাপারটা আমাদের ৪ জনের কারোর মধ্যেই নেই। যার জন্য আমরা সবসময় ঘুরে বেড়াতে ভালোবাসি। এবার একটু মিডনাইট ম্যাডনেস এর সম্বন্ধেও শুনবো। একটা স্পেশাল ফ্যামিলি ক্লাব যেটা রান করো তোমরা, ওটার সম্বন্ধে একটু ইনফরমেশন চাই আমরা। মিডনাইট ম্যাডনেস আজ থেকে প্রায় ৫ থেকে ৭ বছর আগে আমার পরিবারের, মানে পরিবারটা বৃহত্তর পরিবার যদি বলি, আমার জ্যাঠতো, খুড়তো, পিসতো সমস্ত ভাই বোনেরা, প্রত্যেকের যে ছেলে-মেয়ে এবং তাদের যে ছেলে-মেয়ে, হ্যাঁ? এদের মধ্যে আমাদের একটা ভীষণ, ভীষণ ভালো সম্পর্ক।
তো আজ থেকে বছর ৫ আগে হঠাৎ করে আমরা ফিল করি যে বাচ্চারা বড় হচ্ছে, তো এদেরকে ওই পুঁথিগত বিদ্যা শিক্ষা দেওয়ার বাইরেও যদি তাদেরকে আমরা একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের শিক্ষা দেওয়া যায়, এবং সেই প্রস্তাব আমি রাখার সঙ্গে সঙ্গে পরিবারের আমরা যারা কাছাকাছি থাকি, চুঁচুড়াতে আমার খুড়তুতো ভাই এবং পিসতুতো দাদা থাকে, তারা এটাকে অ্যাকসেপ্ট করে এবং তাদেরও ২টি করে সন্তান, অর্থাৎ ৩টে পরিবারে ১২ জন আমরা রাত্রিবেলাতে প্রায় ১২টা নাগাদ একত্রিত হতাম শনিবার করে। এবং সেখানে আমি একটু উদ্যোগ নিয়ে পড়াশোনা করে একটা প্রজেক্টর কিনেছিলাম, করে সেখানে বিভিন্ন রকম অডিও ভিজুয়াল দেখানো হতো। সেই অডিও ভিজুয়ালে বিভিন্ন রকম বাচ্চাদের আকর্ষণীয় শিক্ষামূলক বিষয় দেখানো হতো। লোকের মধ্যে একটা ধারণা আছে যে বাংলা মাধ্যম স্কুলে পড়লে বোধহয় নিয়ার ফিউচার তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তো সেটাকেও ভুল প্রমাণিত করবার জন্য ওদেরকে মানে বাধ্যতামূলকভাবে প্রত্যেকেই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে ইংরেজিতে কিছু স্পিচ দেওয়া ওদেরকে আমি প্রতিদিন প্র্যাকটিস করাতাম। এবং আমার যখন বাবা-মার ৫০তম বিবাহ বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছিলেন তারা দেখেছিল সেই বাচ্চাগুলো কিভাবে সুন্দর সাবলীলভাবে বাংলা মাধ্যমের স্কুল কিন্তু প্রতিযোগিতায় হাম কিসি সে কম নেহি ইংরেজিতে তারা সাবলীলভাবে কথা বলছে। এখন প্রত্যেকেই অনেকটা বড় হয়েছে, কিন্তু তারা শিখে গেছে যে পরিবারের কোনো কিছু অনুষ্ঠান, কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী, তার পরিবারের তারা প্রত্যেকেই সেটাকে পালন করে। এই শিক্ষাটা প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হয়েছে, এটাই স্যাটিসফ্যাকশন। এবং প্রিন্স কাকু, প্রিন্স জেঠু সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড। আমিও চেষ্টা করি রাত বিরেতে লোকের বাড়িতে গিয়ে উপস্থিত হতে, তাদের কোনো একটা উৎসব অনুষ্ঠানে, সেটা জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক। এবং আমার এই বিষয়তে যে পাগলামো, পরিবারের সকলে সেইটাতে সাথ দেয়, ছেলে মেয়ে এবং স্ত্রী। ওরা কখনো এটাতে বাধা দেয় না। আমি গিয়ে বললাম এই আজকে এটা করতে হবে, কালকে এটা করতে হবে, ওরা সেটা করে। কখনো এই মিডনাইট ম্যাডনেসের দল একটু কলকাতাতেও আসুক হঠাৎ করে তো কিছু ঘটুক একটু এখানেও। যাই হোক, সেটা আমরা আশা রাখি যে গাড়িটা একদিন চালিয়ে দেশে এদিক ওদিক চলে যাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে যদি এখানেও আসা হয়। অ্যামেজিং। এবার একটু ছেলেমেয়ের ব্যাপারে আসি। অ্যামেজিং ২টি সন্তান, মাম এবং রিক। এরা যখন বড় হচ্ছে, অফকোর্স এমন একটা সুন্দর পরিবেশ যেখানে দাদু ঠাকুমা ২ তরফেই একটা হৈ হৈ ব্যাপার। তাও বেসিক কি ব্যাপারগুলো একদম স্পষ্টভাবে ছোট থেকেই you all have transparently discussed with the children, যাতে আজকে তারা এত সুন্দর, এত সাবলীল এবং তারা দুজনেই এত সাকসেসফুল পড়াশোনায়। ছোটবেলা যদি আমরা চিন্তা করি যে খুব ছোট থেকে মামরিকু দেখেছে যে দাদু দিম্মা এবং দাদু ঠাকুমা, হ্যাঁ, তাদেরকে বাবা এবং মা কখনো কোনো বিষয়তে তাদের অবহেলা করেনি এবং হৃদয় দিয়ে তাদের সমস্ত রকম বিষয়তে সহযোগিতা করা। খুব ছোট্টবেলা থেকে আমি আমরা ৪ জন বাংলাদেশে বেড়াতে গেছিলাম। সেখানে আমি আমার এক ছাত্রীর বাড়িতে ছিলাম। তারাও এরকম একান্নবর্তী পরিবার। সেখানে গিয়ে রিকু দাদুর জুতোর ফিতে বেঁধে দিচ্ছে, জুতো খুলে দিচ্ছে। রিকুকে বলতে হচ্ছে না। তো ওরা দেখে দেখছে যে না বাবা-মা কিছু বলছে না। কিন্তু ছোট্ট রিকু এই কাজগুলো করছে। তখন বোধহয় ও ক্লাস 6-7 এ পড়ে। তো সেটা ওদেরকে খুব মুগ্ধ করেছিল। পরবর্তীকালে বিভিন্ন রকম ক্রাইসিস পিরিয়ড এ আমরা দুজন যখন থাকি না, তখন ওদের দুজনের উপর আমরা ১০০ ভাগ ভরসা করি। যে কখন কোন কাজটা করতে হবে সেটা ওদেরকে বলে দিতে হয় না। ওরা দুজনে মিলে ওদের টিউনিং খুবই ভালো। এবং যার ফলে ভাই বোনের মধ্যে তো ঝগড়াঝাটি নয়, ওরা বন্ধুত্বের মতো বেড়ে উঠেছে এবং সব রকম আলোচনা আমরা ওদের সামনে করি, ওদের সাথে শেয়ার করি। এবং এখন এতটাই ডিপেন্ডেন্ট যে ওদের বিষয়ে যে ওদের কাছ থেকে আমরা পরামর্শ নিই। তো ওই যে একটা কথা বলছিলাম না যে বাংলা মিডিয়াম স্কুল, আমি ওদেরকে বলেছিলাম যে হাম কিসি সে কম নেই, সেটা প্রমাণ করতে হবে যে বাংলা মাধ্যম স্কুলে পড়ে তুমি প্রমাণ করবে যে তুমিও কিন্তু ১০ জনের একজন। ঈশ্বরের আশীর্বাদে মাম বাংলা মাধ্যম স্কুল কল্যাণ ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে এবং তারপরে হিস্ট্রি অনার্স নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। আর রিকুও ওই কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল থেকে সায়েন্স নিয়ে পাশ করে এবং বর্তমানে ও কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ম্যাথ অনার্স পড়ছে। এটা মানে আমাদের একটি গর্বের বিষয়।
আগামী দিন তোমাদের সকলের শুভেচ্ছা, সকলের আশীর্বাদ আমি চাই, যাতে ওরা ওদের এই শিক্ষা শেষ করবার পর তাদের কর্মজীবনেও যাতে ভালো সাফল্য পায়, এর জন্য তোমাদের কাছে অবশ্যই আমি একটু আশীর্বাদ এবং শুভেচ্ছা চাইছি। আরেকটা কথা সব বলবো, এক আকাশ আশীর্বাদ। Please, কি আরেকটা বলছো কথা বলো? বলবো যে বাচ্চা মানুষ করার ব্যাপারে আমি কোনোদিন ওদের কোনো প্রেশারাইজ করিনি যে এই সময় ঘুম থেকে জোর করে তুলে দিয়ে একদম পড়া মুখস্থ করতে হবে, এরকম কিছু ব্যাপার না। ওরা সাবলীল ভাবে মানুষ হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়ত একটা জিনিস আমাদের দুজনের মধ্যে ঠিক করা ছিল যে আমরা যখন বকবো একজন, তখন দ্বিতীয় জন তাকে কখনোই আশ্রয় দেবে না। যে বাবা যখন বকবে বা বাবা যে বিষয়টা না বলেছে মা সেটা হ্যাঁ বলবে, এটা কখনো হবে না। সেটা ওরা খুব ভালো মতো জানে। আর বাবা যদি কখনো বকছে, মা হ্যাঁ বলবে না, আর মা বকলে বাবাও তাকে আশ্রয় দেবে না। এই ব্যাপারটা বকলে দুজনে একসাথে বকবো, যে ব্যাপারটা আমি অপোজ করব সেটাতে বাবাও অপোজ করবে, এটা ওরা খুব ভালো করে জেনে গেছে। আমার মনে হয় এটা মানুষ বাচ্চাদের বড় করার ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার, যে বাবা মা দুজনে একসাথে একমত হয়ে তাদেরকে সঠিক দিকে পরিচালিত করা। অ্যামেজিং। এবার একটু যারা আমাদের দেখছে অনেকক্ষণ ধরে তাদের জন্য একটা দুটো প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে #ডিডি দিয়ে প্রশ্ন হচ্ছে, সঙ্গীতা দাশগুপ্ত এবং প্রিন্স দাশগুপ্তর জীবনের কাহিনী, এই লাভ স্টোরি কোথায় শুরু হয়েছিল? অফকোর্স একটি ইউনিভার্সিটি অনেকবার কথাবার্তায় ফিরে আসছে। উত্তর দেওয়ার জন্য #ডিডি দ্যাটস দুলহান ডায়েরিজ, #SP মানে সঙ্গীতা প্রিন্স দিয়ে কিন্তু উত্তর দিতে হবে, কমেন্ট করতে হবে। আজকে ম্যাক্সিমাম লাভ মানে এত ভালোবাসা আমরা দেখাতে চাই তোমাদের, যে আজকে ভালোবাসার রং ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তাই শুধু রেড 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 রেড। প্রচুর হার্টস আসুক, প্রচুর হার্টস আসুক, দেখবো কে কতটা ভালোবাসা পাঠায়। এবং এই কাপলের আড্ডা শুনে, তাদের কথা শুনে কেমন লাগলো, কতটা শুভেচ্ছা পাঠাতে চাও ওনাদের, সেটাও কমেন্ট করো। তাহলে নেক্সট উইকে জানাবো কারা প্রাইজ পেলে। এবং যেতে যেতে আমার লাস্ট একটাই প্রশ্ন, যে 28 প্লাস ইজ জাস্ট আ নাম্বার, 82 প্লাসে এরমই থাকবে আমি জানি, বিকজ ইউ বোথ আর মেড ফর ইচ আদার। একে অপরকে ভালোবেসে কি নামে ডাকা হয়? নাম ধরে ডাকার বিষয়টা আমাদের মধ্যে নেই। আমি সাধারণত ওকে কখনো নাম ধরে ডাকি না। ও আমাকে নাম ধরে ডাকে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তুমি বলো এবার। হ্যাঁ, এটা নিয়ে তো কিছু বলার বিষয় নেই। মানে আদরের বিষয় বা কিছুতেই নামের তো বিষয় নয়। কিন্তু মানে মজার কথা যে এরকম হয়েছে যে আমরা দুজনেরই আমাদের কর্মস্থল ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আমরা যখন ফিরছি, তো ও ও ওর কলিগদের সাথে রয়েছে, আমি আমার কলিগদের সাথে তখন ট্রেনে করে ফিরবো। হ্যাঁ? কি কিন্তু কেউ কাউকে চিনি না। লোকে দেখে বুঝবে যে কেউ কাউকে চিনি না। এরকম একটা বিষয়। তবে মজার কথা হচ্ছে যে এই বেড়াতে-টেড়াতে গেলে, হ্যাঁ? ও যদি কিছু বলে যে আমি একদিনকে এই কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গেছি। তো সেখানে একদম গ্রাম। তো গ্রামের মধ্যে কোনো গাড়ি-টাড়ি কিছু নেই। তো একটা ওই মাল বহনকারী ম্যাটাডোর যাচ্ছিল। আমি হইচই করে সেটাকে দাঁড় করিয়ে, "এই উঠে পড়, উঠে পড়, সবাই মিলে আমরা এটা ঘুরে আসবো।" ড্রাইভারকে রাজি করেছি। ওর সঙ্গে, সঙ্গে "না, না এটাতে ওটা ঠিক না। এটা কি করে উঠবো? উঠলে হাড় ভেঙে যাবে, এই ভেঙে যাবে।" আমি তখন মজা করে বললাম, "এ বুড়িয়া, বুড়িয়া को ऐसे नहीं करना है, বুড়িয়া का तो" এই হচ্ছে মানে মজার বিষয়। তখন ও আবার বলল, "আচ্ছা ঠিক है, বুड्ढा को বুड्ढा তো বেশ ভালোই এনার্জেটিক।" এই হচ্ছে মজার কথা। এর বাইরে খুব একটা কিছু আমরা বলি না। হাউ সুইট! আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এত আড্ডা মারছি যে আজকে কোনো ভিডিও দেখাইনি। একটা ছোট্ট ভিডিও অ্যান্ড ভালোবাসা এভাবেই বাড়তে থাকুক। সেনেস from the group of Senco Golden Diamonds. Strangers in the night, two lonely people leave us strangers in the night, up to the moment when we said our first hello. Little did we know, love was just a glance away, a warm embracing dance away with you. আজকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে, একে অপরের সাথে কিভাবে সেলিব্রেট করা হয়েছে, বিকজ দিনটা প্রায় শেষ। তাও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু মুহূর্ত, কিছু একটা হয়েছে কি?
একদম, একদম। হ্যাঁ, মানে ভ্যালেন্টাইনস ডে তে যে স্পেশালিটি, হ্যাঁ? আমার তো প্রতিদিনই মনে হয় একটু ভ্যালেন্টাইনস ডে। তো আজকে আমি যেটা করলাম, যে মনে হলো যে ও খুব ফুল ভালোবাসে এবং ফুলের মধ্যে গোলাপ ফুলটা ভীষণ প্রিয়। তো ওকে কিছু না বলেই, তো এই প্রতি বছরই আমি সেটা করি এবং সেটা বিভিন্ন রকম ফুল, যদি আমি একটু নিয়ে আসি, ও সবসময়তেই আমার সঙ্গেই থাকে। কিন্তু কোনো এক ফাঁকে টুক করে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, একটু ফুল নিয়ে এসে সেটা দিয়েছি এবং তার যে হাসি, যে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। হ্যাঁ? সামান্য একটু ফুল দিয়ে আমরা আজকের দিনটা করেছি এবং যথারীতি একটু আকটু বেরোনো, ঘুরে বেড়ানো, ইতস্তত বিক্ষিপ্ত সেটা তো থাকেই। হ্যাঁ? দিনের বেলাতে একটু বাইকে করে চক্কর দেওয়া, সেটাও করে ফেলেছি আমরা। অসাধারণ, অসাধারণ। মানে এতটাও ভালোবাসা যায়, you both set a classic example. আমরা যদি এভাবেই একটুও তোদের মতো হতে পারি, এই আশীর্বাদ চাইবো আমাদের জন্য। এবং আজকে দুলহান ডায়েরিজ এ এসে এই হ্যাপিলি এভার আফটার জার্নিটা শেয়ার করার জন্য এক আকাশ থ্যাংক ইউ, আর অবশ্যই থাকছে একটা স্পেশাল গিফট। তোদের কেমন লাগলো? কি বলতে চাস আমাদের? প্লিজ ওভার টু ইউ বোথ। ১ম এ আমি বলি যে, যখন আমি ১ম শুনলাম যে এরকম একটা বিষয়, যে আমাদের এই যে ২৮ বছরের জার্নি, এটা সম্পর্কে কেউ জানতে চাইছে, এটা আমার কাছে খুব মানে একটা এক্সাইটিং ব্যাপার ছিল। আমি তো ভাবতেই পারছিলাম না যে কিভাবে বলবো, কি বলবো? কত কিছু বলার আছে। তো এরকম তো সময় হয় না। আ তো আজকে রূপসা সেই প্ল্যাটফর্মটা দিল আমাদের। তোমাদের সকলের সাথে তার সামান্য একটু অংশ, হ্যাঁ? বরফের যে মাথাটুকু, সেটাকে আমরা একটু শেয়ার করতে পারলাম। ভীষণ ভালো লাগলো। এবং আগামী দিন এই অনুষ্ঠান অ্যা রূপসার আরো সাফল্যমণ্ডিত হোক, এ এগিয়ে চলুক এই বিজয় রথ, এই কামনা, এই শুভেচ্ছা রূপসার জন্য আমার রইল। ২৮ টা বছর কিভাবে পেরিয়ে আসলাম এখন ভাবতেই কিরকম অবাক লাগছে। অনেক কথা, অনেক কিছু মনে পড়ছে। অস্পষ্ট, কোনটা স্পষ্ট, কিছু কথা বললাম, রয়ে গেল অনেক কথাই না বলা। তাও এই অনুষ্ঠানটা খুব উপভোগ করলাম। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রূপসা অ্যান্ড রাজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং এত বিউটিফুল একটা কনভারসেশনের জন্য আন্তরিক ধন্যবাদ। একটা ছোট্ট লাস্ট এইটুকু একটা প্রশ্ন আছে আর একটা আবদার আছে। এটা হচ্ছে, প্রিন্স দা হচ্ছে মোটামুটি জিটি রোডে দাঁড়িয়েও যদি প্রিন্স স্যার বলি, হাজার লক্ষ স্টুডেন্টরা কিলবিল করে। এই এত স্টুডেন্ট, তার মধ্যে অনেক গার্লস স্টুডেন্টস রয়েছে, তাদের পেরেন্টস রয়েছে। কিভাবে প্রিন্স দাশগুপ্তকে সামলানো হয় এবং এই ফ্যানফেয়ারটাকে কিভাবে দেখে সঙ্গীতা বৌদি? সেরকমভাবে এটা নিয়ে কখনো ভাবিনি। কিন্তু বিষয়টা সত্যি। শুধু স্টুডেন্টসদের নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু গার্ডিয়ানরা মাঝে বিশেষ করে মানে মায়েরা আরকি তা প্রিন্স দাশগুপ্তর কণ্ঠস্বর শুনতে খুব পছন্দ করে। কিন্তু উম সেটা উম আমাকে একটু মনিটরিং এ রাখতে হয় অবশ্যই যে পদস্খলন হচ্ছে কিনা। কিন্তু আমি একটা দিকে নিশ্চিন্ত। কারণ আমি জানি যেখানেই যাক, যাই করুক মানে এখান থেকে নড়ার ক্ষমতা নেই। এখানে মানে ফিরে আসতেই হবে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে অত চিন্তা করার মতো কিছু মনে হয় না আমার। তুই কিছু বল, তোর কুছ ফাইনাল কমেন্টস প্রিন্স দা। একটা মজার ঘটনা এই সম্বন্ধে বলি, ঠিক আছে? ওই যে বলল না, তার মধ্যে অনেক ঘটনা তো লুকিয়ে থাকে। রাত্রি প্রায় একদিন 12:30, হ্যাঁ? তো এক গার্ডিয়ান ফোন করেছে। তো ফোনের কারণটা ছিল যে শুধু আমার কণ্ঠস্বর শোনা। ঠিক আছে? তো আমি তখন বলছি, সে জিজ্ঞাসা করছে, মানে এলোপাথারি কথা, খুব একটা প্রাসঙ্গিক কিছু নয়। তারপরে বলছে, "স্যার, আপনার বাড়ি কাজের লোক হয়ে থাকতেও আমি রাজি আছি। শুধু একটু কথাটা আমি শুনতে চাই।" ঠিক আছে? তো সেই মেয়ে এবং বউ দুজনে মিলে, "এই কি কথা? রাত্রিবেলাতে বাড়ির কাজের লোক হয়ে থাকতে চাইছে।" তো এইরকম বেশ ছোট অনেক মজাদার ঘটনা আছে। ওদের সাথে সেটা শেয়ার করি। মেয়েও সেটা খুব এনজয় করে। মার সাথে খুব শেয়ার করে। এরকম কম বেশি এভাবেই কাটছে। মজাদার ব্যাপার। দারুণ, দারুণ। তাহলে শুধু মানে বাইকে বা গাড়ি করে বেড়ানো নয়,
আমার মনে হয় দেশি এবং বিদেশি খুব কম জায়গা এখনো বাকি আছে যেখানে ওরা পৌঁছয়নি, বাট ইটস জাস্ট আ ম্যাটার অফ ডিসিশন। ওরা চাইলে সবকিছু হয়ে যাবে, এইটুকু আমি কনফিডেন্ট। আরেকটা হচ্ছে বাড়িতে দুর্গাপুজো শেষ হলো, ঠাকুর ভাসান হলো, লক্ষ্মী পুজো হলো, তারপরেই ওরা বেড়াতে চলে যাবে। বাড়িতে হই হই করে পুরো দুর্গাপুজো থেকে শুরু করে সব ওকেশন, এই সামনে হোলি, সবকিছু ঘটবে ওদের বাড়িতে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য দাসগুপ্তা ফ্যামিলি অ্যান্ড দারুণ লাগলো আজকে। কিন্তু তোরা দুজনেই এত ট্যালেন্টেড, যেতে যেতে একটা ছোট্ট 2 লাইনের গান বা কবিতা একটু, আজকে প্রেমের দিনে প্রেমের দিবস সেলিব্রেশন হচ্ছে, তাই যদি একটা ছোট্ট গান বা একটা 2 লাইনের কবিতা, একটা প্রেমের কিছু দিয়ে আমরা শেষ করি অনুষ্ঠান, তাহলে খুব ভালো লাগবে। আমি করছি, রেডি 1 2 3 স্টার্ট। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। থ্যাংক ইউ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। ব্যাস, সুপার। আর তোর করবো না। সঙ্গী না, তোর পাশে সঙ্গীতা। So দারুণ, এভাবেই একদম যুগে যুগে ৭-৭০ জন্ম তোরা এভাবেই থাক। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স अगेन অন বিহাফ অফ অল অফ আস। খুব ভালো লাগলো, দেখা হবে শিগগিরই। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট। টাটা টাটা Good টাটা, night. থ্যাংক ইউ। It's just like a chai on top of an outfit and an instant glow up. It's a kind of flex. People can tell what your style is by the type of jewelry you wear. Well, it's all about tiny details. The rings or hoops just tie up my outfit together.